আজকে ম্যাডাম যে টপিক্সটা শুরু করছি, আমরা আগের দিন জাস্ট এন্টারপ্রাইজ স্ট্রাকচারটা করেছিলাম। তো আজকে যেটা শুরু করছি সেটা হচ্ছে ফিসকাল ইয়ার। ফিসকাল ইয়ার হচ্ছে ফিনান্সিয়াল ইয়ার, ঠিক আছে। ফিনান্সিয়াল ইয়ারকে এসএপি ল্যাঙ্গুয়েজে আমরা বলি ফিসকাল ইয়ার, ঠিক আছে। এখানে একটা ওয়ার্ড ইউজ হয়, ফিসকাল ইয়ার ভ্যারিয়েন্ট। ভ্যারিয়েন্ট কথাটা এর পরে অনেকবার আসবে। ভ্যারিয়েন্ট মানে হচ্ছে একটা কোনো পার্টিকুলার ভেরিয়েবল যার মধ্যে আমি টোটাল কনফিগারেশনটা করে রাখছি, ঠিক আছে, করে এটা স্টোর করে রাখছি। তো যাই হোক, ফিসকাল ইয়ার কনসেপ্টটা খুব বড় কনসেপ্ট, একদম টোটালি নতুন কনসেপ্ট, সেটা ভালো করে জানতে হবে। প্রথমত হচ্ছে ফিসকাল ইয়ার ক রকমের হয়, ঠিক আছে। ফিসকাল ইয়ার বেসিক্যালি দু রকমের হয়। একটা ফিসকাল ইয়ারকে বলা হয় ক্যালেন্ডার, যেটা জানুয়ারি টু ডিসেম্বর। আর একটা ফিসকাল ইয়ার হচ্ছে নন ক্যালেন্ডার। নন ক্যালেন্ডার বলতে কি বোঝায়? যেটা জানুয়ারি টু ডিসেম্বর নয়। নন ক্যালেন্ডার যে কোনো হতে পারে, এপ্রিল টু মার্চ হতে পারে, জুলাই টু জুন হতে পারে, অক্টোবর টু সেপ্টেম্বর হতে পারে, যেটা ইচ্ছা হতে পারে। এসএপি স্ট্যান্ডার্ড সিস্টেমে ওরা যে নর্মাল ফিসকাল ইয়ারটা মেনটেন করে রেখেছে বা মেনটেন করে, সেটা হচ্ছে ক্যালেন্ডার, ঠিক আছে। তো এখন ন্যাচারাল কোয়েশ্চেন চলে আসবে যে যদি ক্যালেন্ডার ইয়ার ওরা নর্মালি করে রাখে, তাহলে বাকি যে সমস্ত কান্ট্রি যারা নন ক্যালেন্ডার ফলো করে তাদেরও কি ক্যালেন্ডার ইয়ারে করতে হবে? না। সেই জন্য ওটা একটা অপশান দিয়ে রেখে দিয়েছে যে আপনি আপনার ফিসকাল ইয়ারটাকে ওই পার্টিকুলার ক্যালেন্ডারের উপর বেস করে আপনি রিকনস্ট্রাকশন করে নিতে পারেন, ঠিক আছে। ক্যালেন্ডার ইয়ার মানে কি? ক্যালেন্ডার ইয়ার মানে হচ্ছে একটা ইয়ারই শুরু হচ্ছে এবং ওই ইয়ারটা শেষ হয়ে যাচ্ছে। মানে আমাকে যদি কেউ ফিসকাল ইয়ার জিজ্ঞেস করে কত রানিং চলছে, তাহলে বলবো 2020। বাট নন ক্যালেন্ডার হলে বলবো 2020, 2021। বাট এসএপি স্ট্যান্ডার্ড সিস্টেমে ওরা কোনো সময়তেই নন ক্যালেন্ডারকে প্রায়োরিটি দেয়নি, ওরা ক্যালেন্ডারকে প্রায়োরিটি দিয়েছে। এবং যখন আপনি কোনো পার্টিকুলার ফিসকাল ইয়ার বানাবেন, আপনি ক্যালেন্ডার নন ক্যালেন্ডার ইয়ারই বানাবেন, বাট যখন জিজ্ঞেস করবে কখন কোনটা বানিয়েছেন, তখন কিন্তু ইয়ার হিসাবে আপনাকে পার্টিকুলার ওই যে ইয়ারটা স্টার্টিং হয়েছে শুধু ওইটাই বলতে হবে। এবার তখন লোক আপনাকে জিজ্ঞেস করতে পারে তাহলে কি আপনি ক্যালেন্ডার বলবেন? না, আমাদের ফিসকাল ইয়ারটা এই মাসে শুরু হয়েছে। তো লোক বুঝে যাবে ঠিক আছে, তার মানে এইটা এখানে শুরু, এই নেক্সট ইয়ারের শেষ, ঠিক আছে। কারণ এটা এদের নর্মাল সিস্টেমে ক্যালেন্ডার স্ট্রাকচারটাকে এরা ফলো আপ করে, ঠিক আছে। এক। সেকেন্ডলি হচ্ছে যে ক্যালেন্ডারটাকে কেন ফলো আপ করে, এটা একটা ব্যাপার আছে। কারণ হচ্ছে যদি দুটো ইয়ারকে বলতো একসঙ্গে, তাহলে স্ট্যান্ডার্ড সিস্টেম বলে কিছু থাকতো না। স্ট্যান্ডার্ড সিস্টেমে সবসময় একটাই স্ট্যান্ডার্ড হয়, ক্যালেন্ডার ইয়ার একটাই হয়, অনলি জানুয়ারি টু ডিসেম্বর, আর কোনো কম্বিনেশনে ক্যালেন্ডার ইয়ার হয় না। বাট নন ক্যালেন্ডার ইয়ার আমি হিসাব করে দেখবেন প্রায় 10-11টা হয়। ফেব্রুয়ারি টু জানুয়ারি ওটাও নন ক্যালেন্ডার, মার্চ টু ফেব্রুয়ারি ওটাও নন ক্যালেন্ডার। তাহলে আপনি কোনো দিন কোনো সময়তে নন ক্যালেন্ডারকে একটা স্ট্যান্ডার্ডাইজ সিস্টেমে আনতে পারবেন না, ঠিক আছে। তো সেই জন্যে আপনি যখন বলবেন কাউকে, তখন আপনাকে সবসময়তে একটাই ফলো আপ করতে হবে, দ্যাট ইজ কল ক্যালেন্ডার ইয়ার, ঠিক আছে। তো এই সিস্টেমের জন্য বেসিক্যালি কি হচ্ছে, এসএপিতে আমরা ক্যালেন্ডার ইয়ার কি ফলো করি। আচ্ছা, এটা তো একটা জাস্ট ক্যালেন্ডার ইয়ারের দিক গেল। এখানে প্রত্যেকটা ইয়ারের মধ্যে 12টা মাস হয়, এটা আমরা জানি।
বাট এসএপি সিস্টেমে একটা নতুন সিস্টেম আছে, সেটা হচ্ছে একটা বছর যে 12 মাস হয়, এই 12 মাস শেষ হয়ে যাওয়ার পর আরও 4টে মাসের একটা পিরিয়ড হয়। এই পিরিয়ডটাকে বলা হয় স্পেশাল পিরিয়ড। এই স্পেশাল পিরিয়ডটা কী কাজে লাগে? এই স্পেশাল পিরিয়ডটা যখনই কোনো পার্টিকুলার ফিসকাল ইয়ার শেষ হলো তখন 4টে মাস এক্সট্রা দেওয়া হয়। এই 4টে মাসের কী ফাংশন? এই 4টে মাসের ফাংশন হচ্ছে বেসিক্যালি লাস্ট ইয়ারের, খুব ভালো করে শুনবেন, লাস্ট ইয়ারের যা কাজ করেছেন সেই কাজের রেকটিফিকেশন, অ্যাডজাস্টমেন্ট, অডিটিং, রিপোর্টিং, সমস্ত কাজটা ফিনিশ করতে হয় উইদিন দিস 4 মান্থস। এই পিরিয়ড, এটাকে বলা হয় স্পেশাল পিরিয়ড। প্রথম 12 মাস হচ্ছে আপনার পোস্টিং পিরিয়ড, বাকি 4 মাস হচ্ছে স্পেশাল পিরিয়ড। ঠিক আছে? তো এই প্রথম যে 12 মাসটা হলো, প্রত্যেকটা মাসকে বলা হয় একটা করে পিরিয়ড। 12টা মাস 12টা পিরিয়ড। ঠিক আছে? তো যখন আপনি টোটাল তাহলে পিরিয়ড কটা হলো? 12 + 4 16 পিরিয়ডস, একটা টোটাল এর মধ্যে পড়ে। এবার যখন আপনি পার্টিকুলার ক্যালেন্ডার ইয়ার করবেন, সেখানে আপনার কোনো প্রবলেম নেই, কারণ ক্যালেন্ডার ইয়ারটা ফিক্সড এই মেশিনে সেট আপ করা আছে। বাট প্রবলেম কখন? যখন নন ক্যালেন্ডার করবেন। কারণ কি? ধরুন আপনি একটা নন ক্যালেন্ডার ইয়ার, আমাদের যেটা নর্মাল সিস্টেমে হয় এপ্রিল টু মার্চ। ঠিক আছে? তো এপ্রিল টু মার্চ মানে হচ্ছে এপ্রিল মাস অফিসিয়ালি হচ্ছে আপনার 4 নম্বর মাস, বাট পিরিয়ড হিসেবে ফার্স্ট পিরিয়ড, 4th মান্থস ফার্স্ট পিরিয়ড। মে মাস 5 নম্বর মাস, সেকেন্ড পিরিয়ড। জুন মাস 6 নম্বর মাস, থার্ড পিরিয়ড। তো এইরকম করতে করতে যখন ডিসেম্বর মাস অবধি যাবে, সেই ডিসেম্বর মাসটা হচ্ছে 12 নম্বর মাস, 9 নম্বর পিরিয়ড। ঠিক আছে? তো আপনি তো একটা কথা বলেছি যে আমি যখন ফিসকাল ইয়ার ক্যালেন্ডার হোক আর নন ক্যালেন্ডার হোক, আমি একটা ইয়ারই মেনশন করব। তাহলে যদি আমার 2020-21 হয়ে যায়, তাহলে 21-এর যে জানুয়ারি ফেব্রুয়ারি মাস কি করব? দেখুন, ধরুন আপনার বাড়িতে 2টো রুম আছে বা মাল্টি আরও রুম থাকতে পারে। আপনি কোনো একটা পার্টিকুলার রুম থেকে কোনো একটা চেয়ারকে যদি নিয়ে পাশের রুমে রেখে দেন, তাহলে চেয়ারটা জাস্ট কি হলো, প্লেস চেঞ্জ হয়ে গেল। আদারওয়াইজ কিন্তু অন্য কিছু চেঞ্জেস হলো না, চেয়ারটা আপনারই রইল। ঠিক আছে? তো সেই জন্যে এসএপি একটা সিস্টেম করেছে। এসএপি কি করেছে, যখনই এই জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ, বা যখনই এরকম কোনো সিচুয়েশান হচ্ছে নেক্সট ক্যালেন্ডার ইয়ারের পিরিয়ড ঢুকছে, ঠিক আছে, কারণ 9 নম্বর মাসের পর 10 নম্বর মাসটা যখন ঢুকবে, এই জানুয়ারি মাসটা কিন্তু যে কোনো একটা পার্টিকুলার ফিসকাল ইয়ারের নতুন ইয়ার। ঠিক আছে? তো যখনই ও তাহলে বুঝবে কি করে? আমি এই 2020 করি, দেখুন আপনি মাস জানুয়ারি যখন চাইছেন তখন কি বলছেন, 1 নম্বর মাস। পিরিয়ড কত বলছেন? 10 নম্বর। কারণ কি, 9 নম্বর পিরিয়ড যখনই শেষ হয়ে যাচ্ছে 31 ডিসেম্বর অফ 2020, আমি যেহেতু আমার এখন 2020 চলছে তাই জন্য বলছি, 10 নম্বর পিরিয়ড বলে দেওয়া মানে ও কিন্তু বুঝে যাবে এইটা কিন্তু 1/1/2021। আপনি যখন ফিসকাল ইয়ারের পিরিয়ডগুলো যে বললাম, এপ্রিল মাস 4 নম্বর মাস 1 নম্বর পিরিয়ড, মে মাস 5 নম্বর মাস, আমি কনফিগার করছি, ঠিক আছে, 2 নম্বর পিরিয়ড, এরকম করে যখন ডিসেম্বর মাস এলাম, টোটাল তো কনফিগারেশনটা আগে দাঁড় করাতে হবে। ডিসেম্বর মাস 12 নম্বর মাস, পিরিয়ড নম্বর কত? 9। এবার জানুয়ারি মাস কত নম্বর মাস? 1 নম্বর মাস।
পিরিয়ড কত হবে 10, কারণ ডিসেম্বরের পর তো জানুয়ারি। ফেব্রুয়ারি মাস 2 নম্বর মাস, পিরিয়ড কত 11। মার্চ মাস 3 নম্বর মাস, পিরিয়ড কত 12। তাহলে এই 10, 11 এবং 12 এই 3টে মাস যে কোনো বছরেরই প্রথম 1, 2, 3 নম্বর মাস, বাট পিরিয়ড হিসাবে সে কি হচ্ছে না অ্যাকর্ডিং টু সিরিয়ালি যে পিরিয়ডটা মেনটেন করেছি তার পরেরগুলো পিরিয়ডগুলো নিয়ে নিচ্ছে। ঠিক আছে, 2020 ডিসেম্বর মাস, আমি ধরুন আমার ফিসকাল ইয়ার হচ্ছে 2020 এপ্রিল থেকে শুরু হয়েছে 2021 মার্চ অবধি চলবে। ঠিক আছে, তাহলে এপ্রিল মাসটা আমার কত নম্বর মাস 4 নম্বর মাস, তাহলে ফার্স্ট পিরিয়ড। মে মাস 2 নম্বর পিরিয়ড। আজকে যেমন অক্টোবর মাস চলছে, এটা অক্টোবর মাস 10 নম্বর মাস, পিরিয়ড কত নম্বর 7 নম্বর। ঠিক আছে, ফার্স্ট পিরিয়ড যদি এপ্রিল মাস হয় 1 নম্বর হয়, সেকেন্ড পিরিয়ড মে মাস 2 নম্বর, জুন মাস 3 নম্বর, জুলাই মাস 4 নম্বর, আগস্ট মাস 5 নম্বর, সেপ্টেম্বর 6 নম্বর, অক্টোবর 7 নম্বর। ঠিক আছে, এবার নভেম্বর যখন আসবে 11 নম্বর মাস, 8 নম্বর পিরিয়ড। ডিসেম্বর মাস অ্যাজ পার ক্যালেন্ডারে 12 নম্বর মাস, আপনার মেশিনে পিরিয়ড হিসেবে কত নম্বর 9 নম্বর পিরিয়ড। জানুয়ারি মাস অফিসিয়ালি 1 নম্বর মাস ক্যালেন্ডারে, পিরিয়ড কত নম্বর 10 নম্বর। ফেব্রুয়ারি মাস মেশিনে কত নম্বর পিরিয়ড, ক্যালেন্ডারে কত নম্বর 2 নম্বর মাস, পিরিয়ড কত নম্বর 11 নম্বর। মার্চ মাস 3 নম্বর মাস, পিরিয়ড কত নম্বর 12 নম্বর। তাহলে এই জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ এই 3টে তো হচ্ছে নতুন বছরের পিরিয়ড হয়ে গেল। তা আমি তো নতুন বছরের পিরিয়ডকে যদি এখানে ঢোকাই তাহলে কিন্তু আমাকে ফিসকাল ইয়ারটা বলতে হবে 2020 2021, কিন্তু আমি তো বলতে পারবো না, আমাকে বলবো 2020। সেই জন্যে এসএপি একটা অপশান করে দিয়েছে, যখন কোনো নতুন বছরের কোনো মাস হবে সেই মাসগুলোকে একটা অপশান দিয়েছে, বলছে ইয়ার শিফট। ইয়ার শিফট মানে শিফটিং অফ ফিসকাল ইয়ার, যেটা আপনাকে ঘরে আপনাকে বোঝালাম যে আপনার ঘরের একটা চেয়ারকে আপনি একটা রুম থেকে আরেকটা রুমে শিফট করে সরিয়ে দিচ্ছেন, তাহলে চেয়ারটা আপনারই থাকছে, জাস্ট প্লেসটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনি কি করছেন, মেশিনকে বলছেন এই 3টে মাসের ক্ষেত্রে জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ এই 3টে মাসের ক্ষেত্রে যেহেতু এটা 21 নম্বর সালের মাস, বাই 20 নম্বর সালকে বলছো তোমার রুমে রেখে দাও, তখন এই 3টে মাসকে মাইনাস ইয়ার শিফটের ঘরে গিয়ে -1, -1 মানে কি 2021 জানুয়ারি, -1 মানে 2020, 2021 -1 মানে 2020, মানে 2020 মাস হলো না, কিন্তু ভালো করে বুঝুন, এটা কিন্তু মাসটা হলো আপনার 2021। কেন 2021? আপনি পিরিয়ডে বলে দিয়েছেন 10, 11, 12, 9-এর পর যখন 10 আসবে তখন কিন্তু আলটিমেটলি পিরিয়ডটা কিন্তু পরের বছর চলে যাবে। ঠিক আছে, 10 যখন আসবে, 11 যখন আসবে, সঙ্গে অ্যাকর্ডিং টু সিরিয়ালে পিরিয়ড ডেট চেঞ্জ করে নেবে। ঠিক আছে, বাট আমার নিজের যেহেতু স্ট্যান্ডার্ড সিস্টেমে ফিসকাল ইয়ারটা ক্যালেন্ডার ফলো আপ করি, সেই জন্যে আমি ওই ক্যালেন্ডারের মাধ্যমে শুধু মুখে ফিসকাল ইয়ারটা বলবো বলে 3টে মাসকে জাস্ট তুলে নিয়ে 20 নম্বর আগের বছরের মাসের ঘরে জাস্ট স্টোর করে রাখছি। এটা কিন্তু কোনো দিনই 2020 জানুয়ারি নয়, 2020 ফেব্রুয়ারি নয়, 2020 মার্চ নয়, কারণ আমার পিরিয়ডে আমি বলে দিয়েছি 10, 11, 12। ঠিক আছে, জাস্ট 3টাকে শিফট করে দিচ্ছি। ঠিক আছে, এইটাকে বলা হয় বেসিক্যালি ফিসকাল ইয়ারের নর্মাল স্ট্রাকচার। এটা যদি মেশিনে করেন আপনি, করলে আপনার আইডিয়াটা আরও ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো এটা আপনি ফিসকাল ইয়ার ভ্যারিয়েন্টটা বানান OB29। হ্যাঁ, OB29 লিখুন।
দরকার নেই, প্রথম স্ক্রিনে স্ল্যাশ এন না দিলেও চলবে। ফিজিক্যাল ইয়ার ভ্যারিয়েন্ট হচ্ছে 2 ডিজিট আলফানিউমেরিক নাম্বার। এই যে এফবি হচ্ছে ফিজিক্যাল ইয়ার। এই স্ক্রিনটা ভালো করে ফলো করুন আগে। ফার্স্ট কি বলেছে, ফিজিক্যাল ইয়ার ভ্যারিয়েন্ট 2 ডিজিট আলফানিউমেরিক নাম্বার, ঠিক আছে। এরপর কি বলেছে, যে ডেসক্রিপশন মানে যে ভ্যারিয়েন্টটা বানাচ্ছেন তার ডেসক্রিপশন, যেটা আমরা আগেও করেছি। এখানে একটা কালাম দেখুন রয়েছে ইয়ার ডিপেন্ডেন্ট, এইটা আমি পরে বোঝাবো, ঠিক আছে। এটা টোটালি আলাদাভাবে বোঝাতে হবে। নেক্সট ক্যালেন্ডার ইয়ার, কোনো পার্টিকুলার ফিজিক্যাল ইয়ার যদি ক্যালেন্ডার ইয়ার হয় তাহলে জাস্ট ক্যালেন্ডারে টিক মেরে দিতে হবে, ঠিক আছে। ও অ্যাকর্ডিং টু সিরিয়ালি কোন মাস কতদিনে ও সাজিয়ে নেবে, ঠিক আছে। বাট যদি আমি ক্যালেন্ডার ইয়ার শিখে কোনো লাভ নেই, কারণ ক্যালেন্ডার ইয়ারটার মধ্যে কোনো নতুনত্ব কিছু নেই, শিখতে আপনাকে নন ক্যালেন্ডারই হবে বেসিক্যালি। নাম্বার অফ মান্থ কত, 12 মাস, ঠিক আছে। নাম্বার অফ স্পেশাল পিরিয়ড 4, ঠিক আছে। আগে আপনাকে একটা ভেরিয়েন্ট ক্রিয়েট করতে হবে, সেই ভেরিয়েন্টের মধ্যে আপনাকে কত বছর, এই মানে কত মাস এবং কত স্পেশাল মাস সব দিয়ে দিতে হবে, ঠিক আছে। এরপর কোন মাসটা কত দিন আর কত নম্বর মাস সেইটা ডিক্লেয়ার করব পিরিয়ডসের মধ্যে ঢুকে। যেমন দেখুন এই যে একটা পিরিয়ড এখানে করেছে এপ্রিল টু মার্চ, আমি এখানে ঢুকছি, এই দেখুন পিরিয়ডের মধ্যে ঢুকুন, দেখুন ও করেছে এখানে কি এপ্রিল মাস 4 নম্বর মাস 30 দিন 1 নম্বর পিরিয়ড, মে মাস 5 নম্বর মাস 30 দিন 2 নম্বর পিরিয়ড, জুন মাসে, এইবার দেখুন ডিসেম্বর মাস 12 নম্বর মাস এসছে। এবার দেখুন জানুয়ারি মাসে যখন গেছে 1 2, এটা আমারই কেউ করেছে, ঠিক আছে। কারণ হচ্ছে একদম ডিটো যেমন করি সেরকম সাজিয়েছি তো সেরকম। তো ওই যে এই লেখাটা থেকে ধরলাম, এরকমভাবে লেখা কাকে যেমন মৃগাঙ্ককে লিখেছিলাম। তো এই যে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, ঠিক আছে। এই যে 3টে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, এই 3টে মাস দেখুন এখানে ইয়ার শিফটের যে কলামটা, এই ইয়ার শিফটটা শুধুমাত্র এই নতুন 3টে মাসের ক্ষেত্রে হবে, -1 -1 -1। বাকিদের ক্ষেত্রে ইয়ার শিফট হচ্ছে না, কারণ কি বাকিরা তো একটা প্রথম বছরের মধ্যেই পড়ে যাচ্ছে, এই 3টে মাসই একমাত্র নতুন বছরের মধ্যে পড়ছে, তখন আমরা এটা করছি, ঠিক আছে। আগে আপনি একটা ভেরিয়েন্ট ক্রিয়েট করুন এখানে নিউ এন্ট্রিজ করে, ফার্স্ট নিউ এন্ট্রিজ করে একটা ভেরিয়েন্ট ক্রিয়েট করুন। আপনার যেমন কোম্পানি কোডের যে নামে করেছেন না, ওই নামের ফার্স্ট 2 ডিজিট দিয়ে রাখুন, মনে রাখতে সুবিধা হবে। হ্যাঁ, এবার একটা ডেসক্রিপশনে লিখে রাখুন ফিজিক্যাল ইয়ার অফ বলে ওই আপনার কোম্পানি কোডটা, ফিজিক্যাল ইয়ার ভেরিয়েন্ট বলে আপনার ড্যাশ দিয়ে আপনার কোম্পানি কোডটা লিখে রাখুন। ফিজিক্যাল ইয়ার, হ্যাঁ ওটা ঠিক আছে রে, আপনি ফিজিক্যাল ইয়ার বলে কোম্পানি কোডটা দিয়ে রাখুন। ড্যাশ দিয়ে আপনার কোম্পানি ফিজিক্যাল ইয়ার ড্যাশ দিয়ে আপনার কোম্পানি কোডটা দিয়ে দিন। কোম্পানি কোড তো মনে রাখতেই হবে ম্যাডাম, ওই যে কোম্পানি কোড মানে 4 ডিজিট যেটা, দাঁড়ান বার করবেন কি করে, এখানে নতুন স্ক্রিন খুলুন, OX16 কি ছিল আপনার, দাঁড়ান AB কোনটা আছে আপনার, K021 এইটা, এইটা আপনার ছিল তো, এই K021টা মনে রাখুন, এইটা মনে না রাখলেও চলবে, K021টাকে মনে রাখুন, ঠিক আছে, এইটা ভুলবেন না। তো ড্যাশ দিয়ে K021 করে দিন। আচ্ছা, এবার নাম্বার অফ পিরিয়ডস হচ্ছে 12, নাম্বার অফ পোস্টিং পিরিয়ড 12, ট্যাব দিয়ে নাম্বার অফ স্পেশাল পিরিয়ড হচ্ছে 4। এবার এটাকে সেভ করে দিন।
কন্টিনিউ। এইবারে লাইনটাকে সিলেক্ট করুন, করে লেফট সাইডে পিরিয়ডসের উপর ডাবল ক্লিক করুন, করে আপনাকে পিরিয়ডস তৈরি করতে হবে, নিউ এন্ট্রিজ। এবার মান্থ হচ্ছে আপনার এপ্রিল মাস, 4 নম্বর মাস। নাম্বার অফ ডেজ কত, 30 ডেজ। ট্যাব দিয়ে ডেজ দিই, না না নাম্বারিংয়ে লিখুন, কোনো অসুবিধা নেই। ট্যাব দিয়ে 30 ডেজ, ট্যাব দিয়ে পিরিয়ড 1, ট্যাব ট্যাব আবার ট্যাব দিন, হ্যাঁ 5, 31, 2, ট্যাব 6, 33 এরকম করুন। নভেম্বর মাস, সেপ্টেম্বর মাস 30 ডেজ হবে, 9টা দিলেও নিত না আপনার। সেভেন, ওয়ান, 31, 10, 10, -1, 2, 28, 11, -1, 31, 12, -1। দেখুন একটা জিনিস, এখানে প্রত্যেকটাই -1 হলো, কারণ কি একটাই ইয়ার শিফট হয়েছে, 2021 থেকে তুলে নিয়ে এসে আমি 20তে রেখেছি। -1-এর পর -2 হলো, কারণ 2021 থেকে -2 করলে 2019-এ চলে যাবে, ঠিক আছে? সেই জন্য কিন্তু -1, এই কনসেপ্টটা মাথায় রাখবেন, ঠিক আছে? ওকে, সেভ। এইবার এই ফিসকাল ইয়ারটাকে আগে একবার কোম্পানি করে অ্যাসাইন করে দিই, তারপর আপনাকে আমি ইয়ার ডিপেন্ডেন্ট বোঝাচ্ছি। OB37, /n OB37, পজিশন, কোম্পানি কোড কে না ছিল, K21 ছিল না, K0 হবে না, পজিশনে যান, না না ওটা না, পজিশনে যান, দাও এক মিনিট। আপনি এখানে দাঁড়ান, এটা কি আপনার নয়? ব্যাক করতেই হবে, কারণ হচ্ছে যে আপনার এখানে প্রচুর ঢুকে রয়েছে, দেখুন
পজিশনে যান, গিয়ে কোম্পানি কোড দিন। এটা কি আপনার কেডি 01? হ্যাঁ, আপনার নয় তো। এন্টার মেরে দিন, এন্টার, এন্টার, কোম্পানি কোড দিন। এবার 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 আপনি আপনার ভেরিয়েবলটা এখানে দিয়ে দিন। ফিসকাল ইয়ার ভেরিয়েন্টের এই যে কলামে ওখানে ওরমভাবে করার কোনো দরকার নেই। দেখুন এইখানে আপনি সিম্পল দেখুন, দেখে দিচ্ছি আপনাকে আমি। এইখানে ড্রপ ডাউনে যাবেন, ড্রপ ডাউনে যাবেন, ড্রপ ডাউনে গেলে আপনি নিজেই পেয়ে যাবেন সব লিস্ট। এবি লিখে দিন। কেবি করলেন না এবি করলেন? আমার মনে হচ্ছে কেবি করেছেন। এই যে এইটা ডবল কি করুন, কেবি, হ্যাঁ ডবল কি করুন, সেভ। লিঙ্ক করে দিলাম, ঠিক আছে, সেভ। দাঁড়ান এগুলোকে চেঞ্জ করে দিই, K4 করে দিই। K4, ঠিক আছে। এইবার ধরুন আমি ফিসকাল ইয়ারের টিকটটা খুলুন, /n OB29। OB29, ঠিক আছে। এমনি ফিসকাল ইয়ারের স্ট্রাকচারটা তো আপনি বুঝতে পেরেছেন যে কীরকম স্ট্রাকচার হয়েছে, ঠিক আছে, কীরকমভাবে করতে হয়েছে। এবার আমি আপনাকে বোঝাচ্ছি ইয়ার ডিপেন্ডেন্ট এই কালামটা। এটা খুব ইম্পর্টেন্ট কালাম। ইয়ার ডিপেন্ডেন্ট ব্যাপারটাকে আগে ফার্স্ট বুঝতে হবে। ইয়ার ডিপেন্ডেন্ট জিনিসটা কি? ইয়ার ডিপেন্ডেন্ট ব্যাপারটা হচ্ছে বেসিক্যালি একটা ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয় এসএপিতে। ইয়ার ডিপেন্ডেন্ট অলওয়েজ ডিপেন্ডস আপন ক্লায়েন্ট, ঠিক আছে। ব্যাপারটা কীরকম? ধরুন একটা কোম্পানিতে এই অক্টোবর মাস থেকে এসএপি ইমপ্লিমেন্টেশন স্টার্ট হলো, ইমপ্লিমেন্টেশন, ঠিক আছে। তো আমরা জানি ডোমেস্টিক কোম্পানির ক্ষেত্রে নর্মাল ইমপ্লিমেন্টেশন করতে গেলে মিনিমাম 10 থেকে 12 মাস টাইম লাগে, ঠিক আছে। ফরেন কোম্পানি হলে ডাবল লাগে। তো যদি 10 থেকে 12 মাস টাইম লাগে, তাহলে এই ইমপ্লিমেন্টেশনটা নেক্সট ইয়ারের অ্যারাউন্ড আগস্ট মাস কি সেপ্টেম্বর মাসে গিয়ে শেষ হবে, ঠিক আছে। তো এবার যদি আগস্ট মাসে গিয়ে শেষ হয়, তাহলে তারা যে প্যারালাল সিস্টেমে নর্মালি অ্যাকাউন্টিং বা যা আদার্স যা প্রসেস ছিল যেটা করছে, সেটা তো তারা করবে, ঠিক আছে। তাদের ধরে নিলাম তাদের অ্যাকাউন্টিং ফিসকাল ইয়ার হচ্ছে এপ্রিল টু মার্চ, ঠিক আছে। ফিসকাল ইয়ারটা নেক্সট 21 সালে যখন এপ্রিল মাস স্টার্ট হবে, তাহলে তখন আলটিমেটলি রানিং এখন থেকেও যে সফটওয়্যারে তারা রান করছে, যে সিস্টেমে রান করছে, সেটা তো তারা করবে, সেটা তো তারা বন্ধ করবে না। এইবার আগস্ট মাসে যখন এসএপি ইমপ্লিমেন্টেশন শেষ হয়ে যাবে, আগস্ট মাসে যখন এসএপি সফটওয়্যারটা যখন ক্লায়েন্টকে হ্যান্ডওভার করে দেবে, তখন ক্লায়েন্ট ডিসাইড করে যে আমরা এসএপি থেকে কবে থেকে এন্ট্রি করব। এবার ধরুন আপনাকে আগস্ট মাসের ফার্স্টেই হ্যান্ডওভার করে দিল যে আপনি 1 আগস্ট থেকে এন্ট্রি করতে পারবেন, ঠিক আছে। তাহলে ওই বছরের এপ্রিল থেকে তো ফিসকাল ইয়ার শুরু হয়ে গেছে, আপনার তো পুরনো সিস্টেমে কাজ হচ্ছে, ঠিক আছে। তাহলে পুরনো সিস্টেমে তখন কি হবে, এপ্রিল মে জুন জুলাই এই 4 মাস এন্ট্রি হবে, যেটা হয়ে গেছে ওটা থাকবে। তাহলে প্রথম বছরের জন্য যখন ফিসকাল ইয়ার ভেরিয়েন্ট বানাবেন, তাহলে সেই বছরের পিরিয়ড ক মাসের হবে? 8 মাসের। কারণ তখন তো আপনি 12 মাস পাচ্ছেন না, কারণ অলরেডি তো 4 মাস হয়ে গেছে, ঠিক আছে।
আপনার ওই বছরের যে ফিসকাল ইয়ারটা, তখন আপনি ক মাসের এন্ট্রি করবেন? আগস্ট থেকে মার্চ অবধি এসএপিতে, বুঝতে পারছেন? তাহলে আগস্ট থেকে মার্চ অবধি করেন, কিন্তু ফিসকাল ইয়ার তো আপনার এপ্রিল টু মার্চ। তো এপ্রিল, মে, জুন, জুলাই ওটা তো একটা এন্ট্রি হয়ে রয়েছে, ওটা তো আপনাকে নিতেই হবে, ঠিক আছে? তো আপনি যখন প্রথম ফিসকাল ইয়ার ভ্যারিয়েন্ট বানাবেন, তখন নাম্বার অফ পোস্টিং পিরিয়ড 12 জায়গায় তখন তো আপনাকে দিতে হবে 8। বাট এসএপি স্ট্যান্ডার্ড কি? এসএপি স্ট্যান্ডার্ড হচ্ছে 12, কারণ ও 12 ছাড়া বোঝে না। তাহলে ওকে কি করে বোঝাবেন যে এই বছরটা 8 মাসের? তখন আমরা ইয়ার ডিপেন্ডেন্ট চেকবক্সে টিক মেরে দেবো, তখন মেশিন বুঝে যাবে যে এই ইয়ারটাই 8 মাসের। নেক্সট ইয়ার যখন হবে, তখন আপনি ইয়ার ডিপেন্ডেন্ট টিক তুলে দেবেন, এই 8-এর জায়গায় আবার 12 করে দেবেন। ওটা আমি যেহেতু এবছরটা আমি এসএপিতে এন্ট্রি মিডিল অফ দ্য ইয়ার থেকে করছি, তখন আমি সেই মিডিল অফ দ্য ইয়ারে করার জন্য সেইখানে যে ইয়ার থেকে, যে মান্থ থেকে শুরু করছি, সেই মান্থ হিসাবে যত মাসের বছর থাকছে তত মাসের বছর হিসেবে পিরিয়ডটা মেনশন করতে হবে। তো তাহলে আমাদের টোটালি 12 মাসের পিরিয়ডের জায়গায় 8 মাসের পিরিয়ড হলো। তাহলে এই 8 মাসের যে পিরিয়ড হলো, তাহলে 4 মাস পিরিয়ড কমে গেল। এই 4 মাসটাকে বলা হয় শর্ট এন্ড ফিসকাল ইয়ার। শর্ট এন্ড ফিসকাল ইয়ার, ইয়ার ডিপেন্ডেন্ট হলে শর্ট এন্ড হবেই, ঠিক আছে? তো এবার প্রশ্ন হচ্ছে, নেক্সট ইয়ারটা যখন হবে, তখন কিন্তু আর ইয়ার ডিপেন্ডেন্ট হবে না, তখন তো নর্মাল 12 মাসের হবে। তখন আপনি নতুন ভেরিয়েন্ট ক্রিয়েটও করতে পারেন, বা এই ভেরিয়েন্টটাকে মডিফাইও করতে পারেন, যেটা ইচ্ছা, ঠিক আছে? তাহলে ইয়ার ডিপেন্ডেন্ট বেসিক্যালি ডিপেন্ডস আপন ক্লায়েন্ট। তখন আগস্ট মাসটা আপনার অফিসিয়ালি এখানকার পিরিয়ড অনুযায়ী যে পিরিয়ড সেই পিরিয়ড হবে, ঠিক আছে? করে এরকমভাবে প্রত্যেকটা পিরিয়ড যাবে, ফার্স্ট পিরিয়ড, সেকেন্ড পিরিয়ড, থার্ড পিরিয়ড, এরকমভাবে। হ্যাঁ, তো এখন করতে হবে না, আমি জাস্ট বললাম। তো কনসেপ্টটা বলে দিলাম যে ইয়ার ডিপেন্ডেন্ট। ইয়ার ডিপেন্ডেন্ট বেসিক্যালি দুটো ক্ষেত্রে হয়, যখন বেসিক্যালি নাম্বার অফ পোস্টিং পিরিয়ড ইজ নট ইকুয়াল টু 12। যখন পোস্টিং পিরিয়ড 12 মাসের কম থাকবে, তখন আপনার ইয়ার ডিপেন্ডেন্ট হয়ে যাবে, ঠিক আছে? আর একটা ক্ষেত্রে হয়, এটা খুব রেয়ার হয়, এটা এখানে হয় না, এটা সাধারণত মানে কিছু ইউরোপের কান্ট্রিতে হয়। ওখানে কি হয়, ওরা নাম্বার অফ ডেজ, এই যে আমরা ডেজগুলো যে করলাম, পিরিয়ডস যখন মেনটেন করেছি, এপ্রিল মাস 30 দিন, মে মাস 31 দিন, জুন মাস 30 দিন, ওদের ওখানে নাম্বার অফ ডেজ ইন এ পার্টিকুলার ইয়ার মান্থ ইজ নট ইকুয়াল। মানে কি, হয়তো ওরা ডিসাইড করলো এবছরে জানুয়ারি মাস আমরা 27 দিন মেনটেন করব, ফেব্রুয়ারি মাস 23 দিন হবে, মার্চ মাস 26 দিন হবে। তখন আর কি ওরা প্রথম থেকে স্ট্রেট লাইনে মাসগুলোকে নিয়ে নেয়, ঠিক আছে? তো সেক্ষেত্রেও আপনার যখন আপনি নর্মাল সিস্টেমে ওরা মেশিনে সাজানো আছে, জানুয়ারি মাস মানে 31 দিন, ফেব্রুয়ারি মানে 28 দিন, মার্চ মানে 31 দিন, এপ্রিল মানে 30 দিন, এরকম। বাট যখন আপনি এইরকম সিস্টেমে করবেন, তখন আলটিমেটলি মেশিনে ইয়ার ডিপেন্ডেন্টে ঠিক মারতে হবে। মেরে যখন পিরিয়ডস মেনটেন করবেন, তখন ওখানে আপনাকে জানুয়ারি মাস 27, ফেব্রুয়ারি মাস 24, মার্চ মাস 23 বলতে হবে, ঠিক আছে? তো এক্ষেত্রে কি জিনিসটা হচ্ছে, এক্ষেত্রে হচ্ছে কেন হচ্ছে, তো ও তো স্ট্যান্ডার্ডে নেই, সেই জন্য আপনাকে ইয়ার ডিপেন্ডেন্ট ঠিক মাত্র, নেক্সট ইয়ারে গিয়ে তো চেঞ্জ হয়ে যেতে পারে, ঠিক আছে? এই দুটো ক্ষেত্রে সাধারণত ইয়ার ডিপেন্ডেন্ট হয়, ঠিক আছে? ক্লিয়ার? তো এটা হচ্ছে ফিসকাল ইয়ার ভ্যারিয়েন্ট, এবং ফিসকাল ইয়ার ভ্যারিয়েন্টের সঙ্গে আমরা কি করলাম, কোম্পানি কোডের সঙ্গে অ্যাসাইনমেন্ট করে দিলাম। এই যে ধরুন আমরা ফিসকাল ইয়ারের সঙ্গে কোম্পানি করে অ্যাসাইনমেন্ট করছি, ঠিক আছে? কোম্পানির সঙ্গে কোম্পানি করে অ্যাসাইনমেন্ট করছি, ঠিক আছে? এবার বাকি যে সমস্ত জিনিসগুলো ক্রিয়েট করব এবং অ্যাসাইনমেন্ট করব, বিফোর ক্রিয়েটিং জিএল, এইগুলোকে এসএপি ল্যাঙ্গুয়েজে বলা হয় গ্লোবাল সেটিংস। গ্লোবাল কথার মানে কি? গ্লোবাল কথার মানে হচ্ছে ইন জেনারেল, এইটা না থাকলে আপনার কাজ করতে পারবেন না। গ্লোবাল সেটিংস বেসিক্যালি কি, কাকে বলে আপনাকে জিজ্ঞেস করতে পারে, গ্লোবাল সেটিংস জানেন?
আপনি সব জেনে না, তো এই টার্মটা জানেন না, আমি বলতে পারলেন না, কিন্তু দেখা যায় আপনি সবই জানেন আলটিমেটলি। গ্লোবাল সেটিংস মানে হচ্ছে সেন্ট্রাল অবজেক্ট অফ দ্য কোম্পানি কোড। সেন্ট্রাল অবজেক্ট কি? একটা কোম্পানি কোড হলে তার কোম্পানি থাকতে হবে, কারণ এটা ডেফিনেটলি এটা কোনো গ্রুপের আন্ডারে হবে, ডেফিনেটলি এটার একটা নির্দিষ্ট ফিসক্যাল ইয়ার থাকবে, ডেফিনেটলি একটা আলটিমেটলি এর একটা নির্দিষ্ট আদার্স পার্টগুলো করবো সেগুলো থাকবে। ঠিক আছে, ঠিক আছে। তো এইবার আমরা আসছি নেক্সট টপিকসে, এর নাম হচ্ছে ফিল্ড স্ট্যাটাস ভ্যারিয়েন্ট। ফিল্ড স্ট্যাটাস ভ্যারিয়েন্ট এর মানে কি? খুব ডিফিকাল্ট জিনিস, কারণ আমি এতক্ষণ যা প্র্যাকটিক্যাল দেখিয়ে এসেছি, এর প্র্যাকটিক্যালটা আমি এখানে দেখাতে পারবো না যতক্ষণ না পর্যন্ত জিএল ক্রিয়েট করব। ঠিক আছে, বাট আপনাকে আমি যা কনসেপ্ট বুঝিয়ে দেবো তাতে আপনি ইজি বুঝে যাবেন। ঠিক আছে, ফিল্ড স্ট্যাটাস ভ্যারিয়েন্ট ব্যাপারটা বোঝার আগে আপনাকে বলে দিই, যখন আমরা জিএল ক্রিয়েট করি, এটা বেসিক্যালি জিএল ক্রিয়েশনের সময় কাজে লাগে। যখন আমরা জিএল ক্রিয়েট করি, এই জিএল এর ক্ষেত্রে ডিফারেন্ট টাইপের জিএল হয়। কখনো এটা এক্সপেন্সের জিএল, কখনো এটা ইনকামের জিএল, কখনো এটা লাইবিলিটির জিএল, কখনো অ্যাসেটের জিএল। দেখবেন এক একটা জিএল এর কিন্তু এক রকম নেচার হয়। ঠিক আছে, যখন আপনি ব্যাংকের জিএল করবেন, ব্যাংকের জিএল এর মাধ্যমে যখন পোস্টিং করবেন না, তখন ওখানে একটা মেন ইম্পর্টেন্ট ফিল্ড থাকবে, সেটা হচ্ছে ভ্যালু ডেট, মানে কোন ডেটে আপনি আলটিমেটলি চেকটা দিচ্ছেন। ঠিক আছে, আবার যখন দেখবেন সাবলেজার ওরিয়েন্টেড জিএল, যেমন ধরুন সানডি ডেটার্স, সানডি ক্রেডিটার্স, এইরকম ধরনের যে সমস্ত জিএলগুলো হবে, তখন সেগুলোর আবার একটা আলাদা নেচার। ঠিক আছে, আবার ক্যাশ ব্যাংকের ক্ষেত্রে একরকম জিএল, ওটাও অ্যাসেট। আবার দেখুন ফার্নিচার ফিক্সচার হলে আলাদা রকম অ্যাসেট, দুটোই তো অ্যাসেট, বাট একটার ওপর ডেপ্রিসিয়েশন হবে, একটার ওপর হবে না। তাহলে এই যে ডিফারেন্ট যে নেচার অফ জিএলস, তাদের জন্য ডিফারেন্ট ফিল্ডের স্ট্রাকচার হবে। ফিল্ড স্ট্রাকচার বলতে কি বোঝায়? যখন কোনো জিএল ক্রিয়েট করব, তার জন্য আপনাকে যে ধরনের ফিল্ডের স্ট্রাকচার লাগবে, সেই জিএল দিয়ে যখন ডকুমেন্টটাকে পোস্টিং করবেন, বেসিক্যালি ডকুমেন্টকে যখন পোস্টিং করবেন, যেমন আজকে যে ফার্নিচার পোস্টিং করতে যাচ্ছেন, আপনি যখন ব্যাংক থেকে কোনো পোস্টিং করতে যাচ্ছেন, আপনি যখন কোনো মেটেরিয়ালের লেজার পোস্টিং করতে যাচ্ছেন, আপনি যখন কোনো কাস্টমার ভেন্ডার দিয়ে পোস্টিং করতে যাচ্ছেন, এই যে ডিফারেন্ট জিএল দিয়ে যখন পোস্টিং করতে যাবেন, তার জন্য কিন্তু ডিফারেন্ট ফিল্ডের একটা স্ট্রাকচার লাগে। এই ফিল্ডের স্ট্রাকচারগুলো কি হয়েছে, তাহলে এখানে অনেক রকমের জিএল আছে। ঠিক আছে, এবং একটা জিএল এর ক্ষেত্রে আপনাকে 40-50টা ফিল্ডকে ফিল আপ করতে হতে পারে। তাহলে এটা তো পসিবল নয় যে এতগুলো ডিফারেন্ট স্ট্রাকচার প্রত্যেকটা জিএল এর জন্য আলাদা করে বানানো। সেই জন্য এসএপি স্ট্যান্ডার্ড সিস্টেমে কি আছে, ওরা এই স্ট্রাকচারগুলোকে আলাদা করে প্রত্যেকটা জিএল এর রেসপেক্টিভে বানিয়ে রেখে দিয়েছে। ঠিক আছে, আলাদা করে টোটাল বানিয়ে রেখে দিয়েছে। এই স্ট্রাকচারগুলোকে বানিয়ে কোথায় রেখেছে না, ওদের একটা স্ট্যান্ডার্ড ভেরিয়েবল আছে, সেই ভেরিয়েবলের মধ্যে ওরা স্টোর করে রেখে দিয়েছে। ঠিক আছে, তো আপনার কাজটা কি হচ্ছে? আপনার কাজটা হচ্ছে ওই ভেরিয়েবল থেকে আপনি যে ভেরিয়েবলটা বানাবেন, সেই ভেরিয়েবলে কপি করে নেওয়া। দেখুন, আমরা যখন ওয়ার্ড এক্সেলে ফাইল বানাই, সেভ আর সেভ অ্যাজ দুটো অপশান থাকে। সেভ মানে কি? সেভ মানে হচ্ছে আলটিমেটলি ওই ফাইলটা যেটা আপডেট করলাম সেটাকে সেভ করলাম সেম নামেই। সেভ অ্যাজ মানে কি? সেভ অ্যাজ মানে ওই ফাইলটাকে সেভ করছি সেম কন্টেন্ট বাট ডিফারেন্ট নেম। ঠিক আছে, এই তো ডিফারেন্স। এখানেও ঠিক তাই, এখানেও আপনাকে কি করতে হবে, ওর যে স্ট্যান্ডার্ড ভেরিয়েবলটা আছে, স্ট্যান্ডার্ড ভেরিয়েবলের মধ্যে ও যে টোটাল গ্রুপটা বানিয়েছে, সেটা আমি কপি করে আমি একটা আমার নিজের মতো ভেরিয়েবলে কপি করে নেব। ঠিক আছে, তাহলে এখানে কি আসছে কনসেপ্ট? ফার্স্ট হচ্ছে ফিল্ড স্ট্যাটাস ভ্যারিয়েন্ট।
ভ্যারিয়েন্টটা কি, যেটা আমরা ফিসকাল ইয়ার ভ্যারিয়েন্ট যেমন করলাম, ওই ভ্যারিয়েন্টের মধ্যে টোটাল ফিসকাল ইয়ারের স্ট্রাকচার তৈরি হয়ে গেল। তার মানে ফিল্ড স্ট্যাটাস ভ্যারিয়েন্টের মধ্যে ফিল্ড স্ট্যাটাসের স্ট্রাকচার থাকবে, এটা কমন কনসেপ্ট। এখন ব্যাপারটা হচ্ছে ফিল্ড স্ট্যাটাস ভ্যারিয়েন্টের মধ্যে কারা থাকবে। ফিল্ড স্ট্যাটাস ভ্যারিয়েন্টের মধ্যে যা থাকে ফিল্ড স্ট্যাটাস গ্রুপ। এই গ্রুপগুলো কি না, এই গ্রুপগুলো হচ্ছে যে বললাম ডিফারেন্ট জিএল এর জন্য যে ডিফারেন্ট স্ট্রাকচার আপনি তৈরি করছেন পোস্টিংয়ের জন্য, সেই এক একটাকে বলে এক একটা গ্রুপ। কখনো আপনি অ্যাসেটের জন্য একটা গ্রুপ, কখনো লাইবিলিটি। হ্যালো, সব আছে। আপনি না, আমি করাইনি কিছু। না না, আমি কিছু করাইনি। আপনার রেকর্ডিং তো থাকবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আপনাকে আজকে রাত্রিরে পারলে একটা বইও পাঠিয়ে দেবো, ঠিক আছে, টেক্সট বুক পড়ার জন্য। আমি যে ডকুমেন্টসটা পাঠিয়েছি ওটা তো পুরো কনফিগ ডকুমেন্ট আছে, ঠিক আছে, কনফিগারেশন করার জন্য। এরপর তো যেটা করাচ্ছি বলছি আমি মুখে, এটা তো আপনাকে আমি মেশিনে করিয়ে দেবো। দেখুন আপনার কাছে যে ডকুমেন্টটা আছে না, ওই ডকুমেন্টটা একবার খুলুন। ওটা দেখুন 117 পাতা, যেটা পিডিএফ যেটা ছিল সেটা। আমি যে 3টে ডকুমেন্ট দিয়েছিলাম না, তার মধ্যে একটা বড়টা আছে। ডেফিনেশন নয়, দেখিন ডেফিনেশন অ্যাসাপ কোনোটাই নয়। অনেকগুলো ডকুমেন্ট যাবে ম্যাডাম, পরপর একটা ফোল্ডার বানিয়ে নেবেন। হ্যাঁ, তো এই যে ডিফারেন্ট গ্রুপগুলো আছে, এই ডিফারেন্ট গ্রুপগুলোকে আপনাকে কি করতে হবে না, ফিল্ড স্ট্যাটাস গ্রুপগুলোকে কোথায় কপি করবেন না, কপি করবেন আন্ডার আপনার ফিল্ড স্ট্যাটাস ভ্যারিয়েন্টের মধ্যে, ঠিক আছে। এখানে দাঁড়ান, আমি বলবার করে বলছি। কন্ট্রোল এফ মারুন, OBC4 লিখুন, নেক্সট করুন। ঠিক আছে, এই দেখুন ফিল্ড স্ট্যাটাস ভ্যারিয়েন্ট, লাইন চুজ করছি, ঠিক আছে। এই দেখুন এই যে স্ক্রিনটা আসবে এরকম, ঠিক আছে, টোটালি। এবার হচ্ছে এই যে ডিফারেন্ট গ্রুপগুলোকে আমরা কি করছি না, ওই পার্টিকুলার ফিল্ড স্ট্যাটাস ভ্যারিয়েন্টের মধ্যে কপি করে নিচ্ছি, ঠিক আছে। তাহলে ফিল্ড স্ট্যাটাস ভ্যারিয়েন্ট এর মধ্যে কি থাকছে না, ফিল্ড স্ট্যাটাস গ্রুপ। তাহলে ফিল্ড স্ট্যাটাস ভ্যারিয়েন্টের ফাংশনটা কি, ফিল্ড স্ট্যাটাস ভ্যারিয়েন্ট কন্ট্রোলস ফিল্ড স্ট্যাটাস গ্রুপ, ঠিক আছে। কারণ একটা জিনিস এসএপিতে মাথায় রাখবেন, সবসময়তে যে হায়ারকিতে ওপরে থাকে সে লোয়ার কিকে সবসময়তে কন্ট্রোল করে, ঠিক আছে। তো ফিল্ড স্ট্যাটাস ভ্যারিয়েন্ট কন্ট্রোল ফিল্ড স্ট্যাটাস গ্রুপ, ঠিক আছে। আর ফিল্ড স্ট্যাটাস গ্রুপ কন্ট্রোল স্ট্যাটাস অফ দ্য ফিল্ড। এই স্ট্যাটাস অফ দ্য ফিল্ড কি, যে কোনো এসএপিতে জিএল এর ক্ষেত্রে যখন কোনো ফিল্ডকে ফিল আপ করবেন বা পোস্টিং করার সময় যখন যে কোনো ফিল্ডকে ফিল আপ করবেন, এই ফিল্ডগুলো 4টে স্ট্যাটাসের মধ্যে যে কোনো একটা হবে, 4 স্ট্যাটাসের মধ্যে আউট অফ 4 যে কোনো একটা হবে। ফার্স্ট কি, রিকোয়ার্ড। রিকোয়ার্ড মানে কি, যেটা আপনাকে দিতেই হবে, কম্পালসারি রিকোয়ার্ড ফিল্ড, ঠিক আছে। নেক্সট কি, অপশনাল, যেটা আপনাকে না দিলেও চলবে, নট নেসেসারি। থার্ড কি,
ডিসপ্লে ব্যাপারটা কি, দেখুন আপনি যদি ট্রেনের টিকিট বা আদার্স কোনো শপিং মলে কিছু কিছু টিকিট কাটেন, দেখবেন যখন কাটছেন ওখানে ডেট আর টাইমটা কিন্তু প্রিন্ট হয়ে যায়। ওইটা কোত্থেকে হচ্ছে না, মেশিনে যে সিস্টেম ডেটটা আছে ওটা উঠে আসছে ওখান থেকে। এটা হচ্ছে ডিসপ্লে ফাংশন, ঠিক আছে। আর হচ্ছে সাপ্রেস মানে কি, সামথিং হাইড করা, কিছুকে আমরা হাইড করে রাখছি, যেগুলোকে আমরা দেখাবো না, ঠিক আছে। তো এই চারটের মধ্যে যে কোনো একটা হবে। তাহলে ফিল্ড স্ট্যাটাস ভেরিয়েন্ট কাকে কন্ট্রোল করছে? ফিল্ড স্ট্যাটাস ভেরিয়েন্ট কন্ট্রোল করছে ফিল্ড স্ট্যাটাস গ্রুপকে, ওই যে কটা গ্রুপ কপি করেছি। আর ফিল্ড স্ট্যাটাস গ্রুপ কাকে কন্ট্রোল করছে? স্ট্যাটাস অফ দ্য ফিল্ডকে, ঠিক আছে। স্ট্যাটাস অফ দ্য ফিল্ড কি? ওই রিকোয়ার্ড, ওই অপশনাল, ওই ডিসপ্লে, ওই সাপ্রেস। এই সাবজেক্টটা ম্যাডাম আপনাকে পরিষ্কার বলে দিচ্ছি, আমি যখন নিজে শিখেছিলাম নিজেই বুঝতে পারিনি কিচ্ছু। এটা যখনই আমি করে আপনাকে প্র্যাকটিক্যালি দেখাবো, আমাকে তো প্র্যাকটিক্যাল করে দেখানোর পরে বুঝতে পারিনি আমি, ঠিক আছে। তো যখন আপনাকে করে দেখাবো আমি, তখন দেখবেন জিনিসটা আপনার কাছে একদম ইজি হয়ে যাবে, ঠিক আছে। তো আগে আপনি সিস্টেমে আগে একটা ফিল্ড স্ট্যাটাস ভ্যারিয়েন্ট ক্রিয়েট করুন OBC4 দিয়ে, /n OBC4 OBC4। এবার দেখুন এখানে 0001 বলে একটা ভেরিয়েন্ট করে রেখে দিয়েছে, এটাকে বলছে স্ট্যান্ডার্ড ভেরিয়েবল এসএপির, ঠিক আছে। এইটাকে সিলেক্ট করুন, করে এখানে কপি বাটন আছে 4 নম্বরে, কপি বাটনে ক্লিক করুন। আগে সিলেক্ট করুন, করে কপি বাটনে, ঠিক আছে, হয়ে গেল। এইবার হচ্ছে এই নামটাকে 0001 যে নামটা, যেটা চেঞ্জ করে দিন, আপনার কোম্পানি করে নামে করে দিন। হয়ে গেছে। এইখানে ফিল্ড স্ট্যাটাস ফর 0001, এই 0001টাকে চেঞ্জ করে আপনার কোম্পানি করে নাম করে দিন। হলো একটা এন্টার, হ্যাঁ ঠিক আছে, K01, ঠিক আছে। এবার একটা এন্টার প্রেস করুন। তাহলে কপি অলে ক্লিক করে দিন, আমি সব কপি করছি, কপি অলে ক্লিক করুন। হ্যাঁ অনেকগুলো কপি হবে তো সেই জন্য। হ্যাঁ এই দেখুন 41 এন্ট্রি কপি হয়ে গেল, কন্টিনিউ করুন। এবার সেভ করে দিন, কন্টিনিউ। কি করলেন দেখুন বেসিক্যালি, এই যে আপনার K021 এটাকে সিলেক্ট করুন, এইবার আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। করে বাঁ দিকে দেখুন ফিল্ড স্ট্যাটাস গ্রুপ রয়েছে, ঠিক আছে। তাহলে K021 এর মধ্যে কোন কোন গ্রুপ কপি হচ্ছে, ডবল ক্লিক করুন গ্রুপের মধ্যে, দেখুন এতগুলো গ্রুপ কপি হয়ে গেছে। G001 ফর জেনারেল টেক্সট, G03 মেটেরিয়াল, G04 কস্ট অ্যাকাউন্টিং, G05 হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ঠিক আছে। এই ডিফারেন্ট জিএল যখন ক্রিয়েট করবেন ডিফারেন্ট গ্রুপ চুজ করতে হবে। না জিএলএক্স ফিল্ডের স্ট্রাকচার, এগুলো ফিল্ডের স্ট্রাকচারের নাম, ঠিক আছে। তাহলে আগে আমি একবার দেখি যে G01 মধ্যে কী কী স্ট্রাকচার আছে। এই G01 ডবল ক্লিক করুন, ডবল ক্লিক ওর ওপর, ডবল ক্লিক নট সিলেক্ট, ডবল ক্লিক ওর ওপর। হ্যাঁ এবার দেখুন এই যে জেনারেল ডেটা, এই যে একটা ফিল্ডের গ্রুপ আছে, এই জেনারেল ডেটার মধ্যে ক্লিক করুন। আপনাকে যখন করবেন এই সমস্ত ফিল্ড ফিল আপ করতে হবে, ঠিক আছে।
যখন এই ফিল্ড মানে জেনারেল জিএল দিয়ে যখন পোস্টিং করবেন তখন এই সমস্ত ফিল্ড আপনাকে ফিল আপ করতে হবে, ইনভয়েস ভেরিফিকেশন, টেক্সট, এই সমস্ত। দেখুন এই আমি যেটা বলেছিলাম রিকোয়ার্ড, অপশনাল, সাপ্রেস সব এখানে করা আছে। আবার দেখুন ব্যাক করে যান, দেখুন আর একটা ফিল্ড যেমন অ্যাডিশনাল অ্যাকাউন্ট অ্যাসাইনমেন্ট, এখানে যান, এখানে দেখুন এই এত ফিল্ড রয়েছে, এই দেখুন 4টে পেজ, ঠিক আছে এখানে, বুঝা গেল। আবার ধরুন এবার আপনি পেমেন্ট ট্রানজ্যাকশানে যান, দেখুন এখানে এত রকম ফিল্ড, এখানে আমি এইগুলো এইসব ফিল্ডগুলো আপনাকে ফিল আপ করতে হবে যখন এন্ট্রি করবেন, ডিউ ডেট, ভ্যালু ডেট সব চাইবে আপনার কাছ থেকে পেমেন্টের সময়, পেমেন্ট রেফারেন্স, পেমেন্ট ট্রানজ্যাকশন, এটা বেসিক্যালি পোস্টিংয়ের জন্য কাজে লাগে। জিএল ক্রিয়েশন করার সময় এটা দিতেই হবে, কারণ ওইটা যদি না দিই তাহলে ওইটা দিয়ে জিএল পোস্টিং করতে পারবো না, ঠিক আছে। তো জিএল পোস্টিং করতে গেলে আপনাকে জিএল ফিল্ড স্ট্যাটাস খুব কম্পালসারি, ঠিক আছে। তো এইটা হচ্ছে টোটালি, তাহলে কি হলো না, এই টোটাল এতগুলো গ্রুপ আমি এই K021 এর মধ্যে কপি করেছি। কোত্থেকে কপি করলাম না, করলাম হচ্ছে এই দেখুন আপনার এখানে প্রথমের দিকে চলে যান, এই 0001 থেকে, 0001-এ গিয়েও যদি আপনি এখানে ডাবল ক্লিক করে দেখেন, দেখুন এখানেও সেই একই জিনিস রয়েছে, এখানেও সেই 001, কারণ এইগুলোকেই কপি করেছেন ওখানে, ঠিক আছে। তাহলে আমাদের ফিল্ড স্ট্যাটাস কি করলাম, কি বুঝলাম, ফিল্ড স্ট্যাটাস ভেরিয়েন্ট থেকে যে ফিল্ড স্ট্যাটাস ভেরিয়েন্ট controls field status group, field status group controls status of the field, ঠিক আছে। এই দুটো টপিক কিন্তু ডিফারেন্ট টপিকস, একটু ভারী টপিকস, ঠিক আছে। আপনি নেক্সট ক্লাস যখন হবে, আমাদের নেক্সট ক্লাসটা সম্ভবত টুইসডে, ঠিক আছে, টুইসডেতে কিন্তু আমরা চেষ্টা করব একটু বেশি করে করার, কারণ এই দুটো টপিক করার পর আমি অন্য টপিক করাই না, কারণ এরপরেই আমি চার্ট অফ অ্যাকাউন্টস করাবো। চার্ট অফ অ্যাকাউন্টস, অ্যাকাউন্ট গ্রুপ, এগুলো এতটাই বড় আছে, এটা পুরো কনফিউজ হয়ে যাবেন, ঠিক আছে। আমি আজকে আপনাকে একটা টেক্সট বই পাঠিয়ে দেবো, ঠিক আছে, এটা 400 পাতার উপর বই আছে। এই যে টপিকগুলো আপনি করছেন, এই টপিকসগুলো সম্বন্ধে জানতে গেলে ওই বই থেকে পেয়ে যাবেন, ঠিক আছে, পাঠিয়ে দেবো আপনাকে। হ্যাঁ, এটা কোম্পানিতে অ্যাসাইন করুন, OBC5 কোম্পানি করে অ্যাসাইন করতে হবে, তো এখন হয়নি শেষ, /n OBC5, /n OBC5, পজিশন, এবার এখানে ফিল্ড সাইজ ভেরিয়েন্টটা দিয়ে দিন, পজিশন, ড্রপ ডাউন, K021 হবে, তাই না। K021 লিখে দিন না ম্যানুয়ালি, সেভ, কন্টিনিউ। তাহলে আমরা একবার জাস্ট রিভিশন করে নিই, প্রথম দিন থেকে কি করলাম। ফার্স্ট কোম্পানি ক্রিয়েট করেছি, তারপর কোম্পানি কোড ক্রিয়েট করেছি, কোম্পানি কোডকে কোম্পানির সঙ্গে অ্যাসাইন করেছি, বিজনেস এরিয়া করে এলাম। এরপর আজকে আমরা ফিসকাল ইয়ার ভেরিয়েন্ট ক্রিয়েট করলাম, ফিসকাল ইয়ারকে কোম্পানি কোডের সঙ্গে অ্যাসাইন করলাম, ফিল্ড স্ট্যাটাস করলাম, অ্যাসাইন করলাম, মানে 50% গ্লোবাল সেটিংস আমাদের কমপ্লিট হলো। নেক্সট দিনকে ব্যালেন্স 50% কমপ্লিট করব। এটা বড় ক্লাস হবে কিন্তু নেক্সট দিনের ক্লাসটা, ঠিক আছে, অনেক টপিকগুলো থেকে ঢুকে যাবে, ঠিক আছে। আচ্ছা, টুইসডে আপনার ক্লাস তো সন্ধ্যে ইভিনিংয়ে আছে না, 7:30টার সময়, টুইসডে করে দিন, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ 7:30 পর, ঠিক আছে।